মাহিরা আর মায়ার পেছনে বেশ খানিকটা দূরে মায়ার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে। সাথে সিনিকদা রেগে অগ্নির দৃষ্টি তাকিয়ে দেখছে মায়া আর মাহিরকে। মায়ার ফ্রেন্ডরা একে অপরের দিকে তাকাচ্ছে আর বলাবলি করছে। কি জিনিস, আমাদের মায়া ডুবে ডুবে জল খায়, অথচ আমরা কিছুই জানলাম না, শুধু পার্ট নেয়। মাহির স্যার ভালো না, মাহির স্যার ভালো না। আহ থামবি তোরা? এই থামবো কি রে? ফ্রেন্ড হিসেবে আমাদের কি জানার অধিকার নেই? মাহির একটা রিক্সা ডেকে মায়াকে নিয়ে রিক্সায় উঠে চলে যায়। মায়ার ফ্রেন্ডরা হা হয়ে আছে। তাদের পাশ কেটে রিক্সা চলে যায়, কিন্তু মায়া মাহির তাদের দেখেই না। রিক্সায় বসে মায়ার হাতের আঙ্গুল নিজের হাতের আঙ্গুলগুলো চেপে রেখে মায়াকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মাহির। এত কাছ থেকে মায়ের সিল্কি চুলের গন্ধ মাহিরকে আরও মাতাল করে তুলছে। মাহির মায়ার চুলে নাক ডুবিয়ে মায়াকে পরম আদর মাখা কণ্ঠে ডাকে, মায়া। বলুন। স্নিগ্ধা, ওই ছবিগুলো। প্লিজ আপনি আর কখনো আমার সামনে স্নিগ্ধা ম্যামের কথা বলবেন না। আমার ভালো লাগে না আপনার মুখে ওই নামটা শুনতে। কথাটা মাহিরের মুখের দিকে তাকিয়ে বলে মায়া, আমার কথাটা তো শুনবে। আসলে সেদিন কিচ্ছু শুনতে চাই না আমি। আপনি যে আমার হয়েছেন এতেই আমি খুশি। তবুও বললাম তো শুনবো না। রিক্সা এসে মাহিরের বাড়ির সামনে থামে। মাহিরের বাবা মা মাহিরকে দেখে খুব খুশি হয়। ওদিকে রোমা মীরাকে নিয়ে কিছু রিপোর্ট হাতে হসপিটাল থেকে বের হচ্ছে। আমার মনে হয় মায়াকে কথাটা জানানো উচিত। না রুমা, তার আর দরকার নেই। আমার মেয়েকে কিছু জানিয়ে টেনশনে ফেলতে চাই না। আমার যা হয় হবে, মেয়েটা ওখানে সুখে থাকুক। কিন্তু মীরা, তুই মায়াকে কিছু বলবি না। পরে যদি জানতে পারে কতটা কষ্ট পাবে জানিস। ভাগ্যের সাথে আমি আপোষ করে নিয়েছি। এই জীবনে উনি যখন নেই তখন আর বেঁচে থেকে কি লাভ? শুধু মেয়েটাকে নিয়ে চিন্তা ছিল। আজ ওর বিয়ে হয়েছে, স্বামী সংসার নিয়ে সুখে থাকুক, আমার দায়িত্ব শেষ। এখন আমি শান্তিতে মরতেও পারবো। শুধু একটাবার জীবনের এই শেষ সময়টাতে ওনাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে। জানি না কখনো সেটা সম্ভব কিনা, তবুও চাইবো উনি সব সময় ভালো থাকুক। এতই যখন ভালোবাসিস, একটাবার তো ফিরে গিয়ে দেখতে পারতি। হতেও পারে সে তোকে ভালোবাসে। বাসে না রুমা, সে কখনোই আমাকে ভালোবাসেনি। পর নারীতে আসক্ত ছিল সে। তবুও সব কিছু মেনে নিয়ে আমি তার সংসারে পড়েছিলাম। দিন শেষে একটা বার তার মুখটা দেখব বলে, তার মুখে ভালোবাসি কথাটা শুনবো বলে ভিক্ষা চেয়েছিলাম। প্লিজ আমাকে আপনার সাথে থাকতে দিন। কিন্তু দিল না, তাড়িয়ে দিল সে আমাকে। তবু আমি তো তাকেই চেয়েছিলাম। মা, রাইসুল আর রাইসা পার্টির দিন বাড়িতে ছিল না। আমি পরে তাদের সাথে যোগাযোগও করতে পারিনি। লজ্জায় ঘৃণায় আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। সকলের সামনে উনি আমার জীবনটাকে হাসি ঠাট্টা তামাশা বানিয়েছেন, তাতেও আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুই বল রুমা, সে যদি আমায় ভালোই বাসতো তাহলে কি পারত ওইভাবে নোংরা অপবাদ দিতে? আমাদের পবিত্র ভালোবাসার সন্তানকে অস্বীকার করতে পারতো না, পারতো না এমনটা করতে। কথাগুলো বলতে বলতে মীরা কেঁদে দেয়। শান্ত হও তুমি। তখনই মীরার ফোনটা বেজে ওঠে। মায়া মীরার জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, সেটা বলতে ফোন করেছে। মায়ের সাথে কথা বলে মীরা বাড়ি ফিরে মেয়ের পাঠানো সারপ্রাইজ গিফটের জন্য অপেক্ষা করতে থাকে। বিকালের দিকে কুরিয়ারে একটা পার্সেল এসে মীরাকে দিয়ে যায়। পার্সেলটা ছিল মায়ের পাঠানো সারপ্রাইজ গিফট। মায়ের পাঠানো সারপ্রাইজ গিফটটা খুব খুশি মনে খুলতে থাকে মীরা। তারপর গিফটটা দেখে মীরা শকড। আজ 20 বছর পর মীরা খুলনায় আসছে সোহাগের কাছে শেষ আশাটুকু নিয়ে। যদি জীবনের বাকি দিনগুলো সোহাগের সাথে কাটিয়ে দেওয়া যায় তাহলে ভালোই হবে, আর তা না হলেও মীরার কোনো দুঃখ নেই। মানুষটা সে তারই, সে যতই অপমান করুক তাকে ঘিরেই যে মীরার বসবাস। মায়ের পাঠানো সারপ্রাইজ গিফটটাতে বাবা মেয়ের একসাথে তোলা ছবিগুলো দেখে মীরা আর লোভ সামলাতে পারল না, চলে এলো খুলনায়। কারণ মীরাও ইচ্ছে করে স্বামী সন্তান নিয়ে জীবনের একটা দিন অন্তত কাটাবে। আর কতদিনই বা মীরার হাতে আছে। তাই আজ এই শেষবারের মতো মীরা একবার হার মানতে চায়, হার মেনে দেখতে চায় মানুষটাকে পাওয়া যায় কিনা। আর যদি না পায় তাহলে সেটা হবে মীরার ভাগ্য। মীরা এখন মির্জা প্যালেসের সামনে দাঁড়িয়ে,
তার মনের ভেতর এক অস্থিরতা বিরাজ করছে। শুধু ভাবছে এতদিন পর নিজের বাড়িতে যাবে, অথচ এবারের কিছুই এখন তার নেই। বাড়িটার সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করলে ভেসে আসে সেই পার্টির রাতটার কথা। কিভাবে সোহাগ ধাক্কা দিয়ে মীরাকে বাড়ি থেকে বের করে মুখের উপর দরজাটা বন্ধ করে রেখেছিল। দূর থেকে মীরাকে দেখে দারোয়ান রহিম মিয়া এগিয়ে আসে। এ কি বৌরানী, তুমি কেমন আছো? আর এতদিন কোথায় ছিলে? মীরা প্রতি উত্তরে শুধু একটা কথাই জানতে চাই। রহিম চাচা, উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে। ওনাকে একটু ডেকে দিবেন, আমি কথা বলবো। রহিম মিয়া মিয়াকে বসতে একটা চেয়ার টেনে দিয়ে সোহাগকে ডাকতে বাড়ির ভেতরে যায়। আর মীরা সেখানে বসে সোহাগের জন্য অপেক্ষা করতে থাকে। মীরার অপেক্ষা যেন শেষ হবার নয়, এক একটা মুহূর্ত যেন হাজার বছরের মতো লাগছে। এদিকে সোহাগ মীরা এসেছে শুনে ছুটে আসে। বাইরে এসে আর মীরাকে পায় না। খুব ভেঙে পড়ে সোহাগ। এতগুলো দিন পরে মুহূর্তের মধ্যেই এত বড় একটা ধাক্কা সোহাগ নিতেই পারছে না। কোথায় আমার মীরা, কোথায় রহিম চাচা? বিশেষ করে বাবা এখানেই ছিল। তাহলে দেখছি না কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। সোহাগ সেখানে বসে পড়ে চিৎকার করে বলে, কোথায় তুমি মীরা? আসলেই যখন তখন চলে গেলে কেন? এই ছাড়ুন না। না কটা বাজে খেয়াল আছে? বাজুক, আজ আমার অফ ডে। আমাকে তো উঠতে হবে। বললাম তো না, যতক্ষণ আমি উঠবো না এইভাবে আমার বুকে মাথা রেখে শুয়ে থাকো। এমন কেন আপনি? কথা বলো না, খুব শীত করছে আমার। এমন সময় মায়ের ফোনটা বেজে ওঠে। এই ফোন বাজছে তো। মাহির মায়ের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মীরার ফোন। ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ফোনের ওপাশ থেকে কেউ মাহিরকে কিছু বলে। মাহির কথাটা শুনে থ হয়ে যায়। মায়াকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসে। এখন কি হলো? মায়া, কি? মীরা, মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। মাহিরের কথা শুনে মায়ের মুখটা এক নিমিষে মলিন হয়ে যায়। মায়া পারে না নিজেকে সামলাতে, শুধু ভাবে মাহির কি বলছে এটা। যেই মাকে না জিজ্ঞাসা করে মায়া একটা কাজও করতে পারে না, সেই মায়ের অ্যাক্সিডেন্ট। কথাটা শুনেই যেন মায়ের ভেতরে দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে। এবার চুপ করে আছো কেন? মায়ের সমস্ত নীরবতার চিন্তার কাটিয়ে উঠে মায়েরকে চাকিয়ে দিল। আপনি মিথ্যে বলছেন, বলুন। না, আমাকে এক্ষুনি আমার মায়ের কাছে নিয়ে চলুন। মীরা, মা আমাদের হসপিটালে আছে। মা খুলনাতে? তুমি কি জানতে মীরা মা আসবে? না, মা হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। কাল আমি মাকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছিলাম বলে। তাই হবে হয়তো। একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে মীরা মা নিজের ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। এখন ওটি চলছে। কল লিস্টের লাস্ট কলটা তোমার ছিল বলে তোমাকে ফোন করে জানিয়েছি। কিন্তু অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? দেখেছেন, এইভাবেই সারাটা জীবন আমার মা সকলের কথা ভেবেছে, সকলের ভালো চেয়েছে। অথচ দেখুন, এই সমাজ কখনো তাকে একটু সম্মানও দেয়নি। এত অপমান আর অসম্মান নিয়ে বেঁচে থাকে আমার মা। আজ আমার মায়ের এই অবস্থা আমি পারছি না মেনে নিতে। মাহির মায়াকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। ওসব কথা ভেবেই নিজেকে আর কষ্ট দিও না। আমাদের এখন হসপিটালে যেতে হবে। মীরা মায়ের কাছে যাবে না? যাব। মায়া আর মাহির তখনই হসপিটালে চলে আসে। কিছুক্ষণ পর মাহিরের বাবা মাও আসে। মাহির এখন ওটির মধ্যে আছে। ওটির সামনে বেঞ্চে মায়াকে নিয়ে বসে আছে মুফতি খান আর সায়েদ খান। মায়া তার শাশুড়ি মায়ের কাঁধে মাথা রেখে কাঁদছে আর বলছে, এত করে বললাম ওনাকে আমি ভেতরে যাব, উনি শুনলেনই না। মুফতি খান মায়ার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। কাঁদিস না মা, বেয়ানের কিছুই হবে না। ওই আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে উঠবে। মাহির তো আছে ভেতরে, ও ঠিক পারবে দেখিস। তারপর সকালে ওদের আগ্রহ নিয়ে বসে থাকে কখন অপারেশন থিয়েটার থেকে মাহির ভালো সংবাদ নিয়ে বের হবে। এমন সময় মাহির ওটি থেকে বেরিয়ে আসে। মাহিরকে দেখেই সবাই উঠে দাঁড়ায়। মায়া তো ছুটে গিয়ে মাহিরের সামনে দাঁড়িয়ে জানতে চায় মা কেমন আছে। মাহির কোনো কথা বলছে না। মায়া আবার বলে, আমার মা কেমন আছে? মাহিরের কোনো উত্তর না পেয়ে মায়া কলারটি চেপে ধরে মাহিরকে জোরে জোরে ডাকতে থাকে, মাহিরকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। বলুন আমার মা কেমন আছে, বলুন না। মায়া মাহিরকে জিজ্ঞাসা করতে করতে কেঁদে দেয়, যার জন্য একটা সময় পর মায়ের কান্না আর চিৎকার গলাটা শুকিয়ে যায়। মায়া বিড়বিড় করে বলে, আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না, চুপ করে থাকবেন না প্লিজ। বলুন আমার মা কেমন আছে। মায়ের কলার থেকে মায়ের হাতটি ছাড়িয়ে শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরে রাখে। তারপর নিচু গলায় মায়াকে শান্ত হতে বলে। শান্ত হও মায়া, আমরা ডাক্তার। আমাদের হাতে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করি, তবুও কিছু ব্যাপার আমাদের হাতে থাকে না। মানে কি হয়েছে আমার মায়ের? মায়া, মীরার মা কোমায় চলে গেছে।
মায়া কথাটা শুনে অনেক বড় একটা ধাক্কা খায়। ঠিক সেই মুহূর্তে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে মায়া। মাহির মায়াকে পড়ে যেতে দেখে ধরে বসে। মায়াকে ডেকে দেখে মায়ের কোনো সাড়া নেই, তাই মায়াকে নিয়ে নিজের ক্যাবিনে যায়। চোখ মুখে পানির ছিটা দিয়ে আবার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে মায়া খুব উত্তেজিত হয়ে পড়ে আর উত্তেজনায় আবল তাবল বকতে থাকে। মাহির মায়াকে শান্ত করার চেষ্টা করে কিন্তু পারে না, তাই বাধ্য হয়ে মায়ের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। তখন গিয়ে শান্ত হয়। নিশ্চুপ হয়ে গালে হাত দিয়ে মাহিরের দিকে তাকিয়ে থাকে মায়া, যা দেখে মাহিরের চোখেও পানি চলে আসে। মাহির মায়ের গালে হাত থেকে হাতটি নামিয়ে দিয়ে একটা চুমু এঁকে দেয়। সরি মায়া, বিশ্বাস করো তোমাকে আমি চর মারতে চাইনি। মায়া কাঁদতে কাঁদতে বলে, আপনি পারলেন না আমার মাকে সুস্থ করে দিতে? মাহির মায়ের হাত দুটো ধরে চেয়ারটা টেনে মায়ের সামনে মুখোমুখি হয়ে বসে। তারপর মায়াকে বোঝায়। মায়া মাহিরকে জড়িয়ে ধরে, জোরে জোরে কাঁদতে থাকে। এমনটা কেন হয় বলুন তো? আমার মা কি দোষ করেছিল যে একটা জীবিত লাশের মতো তাকে এভাবে পড়ে থাকতে হবে? আমি যখন একা হয়ে গেলাম, আমার আর কেউই থাকলো না। কে বলেছে তুমি একা? আমি তো সব সময় ছায়ার মতন তোমার পাশে আছি। তাহলে এমন কথা কেন বলছো তুমি? রাইসুলের কেবিনে। জি স্যার, আমাদের কাছে তো প্রমাণও আছে। এতে অন্তরত অবস্থায় থাকা কিছু ছবি তুলে এনেছি। এই দেখুন স্যার, হসপিটালের রুলসের কোনো তোয়াক্কা করেন না ডক্টর মাহির খান। শেষ পর্যন্ত কি না একটা স্টুডেন্টের সাথে, ছি কি লজ্জা, কি লজ্জা। রাইসুল ডাক্তার মানহার হাত থেকে ফোনটা নিয়ে ছবিটা দেখে সেই ছবিতে মায়ার গেলে মাহির চুমু এঁকে দিচ্ছে। তাছাড়াও মায়ার মাহিরে জড়িয়ে ধরে রাখা আরো অনেক ছবি এনেছে ডাক্তার মানহা। আরও আছে স্যার। ডাক্তার মানহা ফোনের স্ক্রিন টেনে টেনে রাইসুলকে ছবি দেখায়। স্যার, এদের কিন্তু একটা বড় ধরনের শাস্তি দেওয়া উচিত। রাইসুল খবর পাঠায় ডাক্তার, নার্স এবং হসপিটালের যত স্টাফ আর স্টুডেন্ট আছে সকলকে নিয়ে মিটিং হবে। রাইসুলের ডাক পড়তেই হসপিটালে সকলে এসে হাজির। শুধু মায়ার মনের অবস্থা ভালো না থাকায় মাহির মায়াকে নিয়ে মিটিংয়ে পৌঁছাতে একটু লেট করে ফেলে। যখন মায়া আর মাহির আসে তখন তাদেরকে সামনে দাঁড় করিয়ে রাখে রাইসুল। এক সারিতে সকল ডাক্তার ও এক সারিতে সকল স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। মায়ের চোখ মুখ কাঁদতে কাঁদতে অনেকটা শুকিয়ে আছে দেখে মাহির মায়ের খুব কাছে এক হাত পিঠে আর এক হাত কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে রাখে। স্নিগ্ধা তো মাহির আর মায়াকে দূর থেকে এই অবস্থায় দেখতেই পারছে না, শুধু ভেতরে ভেতরে জ্বলছে। আর মায়ের ফ্রেন্ডরাও একে অপরের দিকে তাকাচ্ছে আর ফিসফিসিয়ে বলছে, আজ মায়া শেষ। দেখেছেন স্যার, এদের কোনো লজ্জা নেই সকলের সামনেও। তাহলে এসব কি? আপনি সব রুলস ভেঙে একটা স্টুডেন্টের সাথে হসপিটালের মধ্যে বিশৃঙ্খলা কেন করছেন? এতে অন্য স্টুডেন্টদের মধ্যে কী প্রভাব ফেলবে বুঝতে পারছেন? আপনি কি জানেন এর শাস্তি আপনার জন্য কি হতে পারে? সরি স্যার, আমার সত্যি ভুল হয়ে গেছে। আর আমি জানি এর শাস্তি আমার জন্য কি হতে পারে। ডক্টর মাহিরের কোনো দোষ নেই স্যার, সব দোষেই নষ্টা মেয়েটার। একটা পিতৃ পরিচয়হীন মেয়ে, এছাড়াও একদম মায়ের মতন, এর থেকে বেশি কি আর করতে পারে? আই এম শিওর ও মাহিরকে ফুসলিয়ে এসব নষ্টামি করেছে হসপিটালের মধ্যে। স্নিগ্ধার কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। মায়া তো কেঁপে ওঠে হঠাৎ এত মানুষের ভিড়ে এভাবে কথাটা ওঠার জন্য। মায়া সহ্য করতে না পেরে সাথে সাথে মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সবাই ব্যাপারটা নিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে, ডাক্তার স্নিগ্ধা কি বলছে সব? মায়া কি সত্যি পিতৃপরিচয়হীন একটা মেয়ে? মাহির মুখ খোলে, স্নিগ্ধা তুমি কিন্তু সত্যি এবার অনেক বাড়াবাড়ি করে ফেলছো। স্নিগ্ধা মাহিরের কানের কাছে গিয়ে আস্তে করে বলে, আমি তো তোমাকে বাঁচাতে চাচ্ছি জান। মাহির সেই মুহূর্তে ঠাস করে স্নিগ্ধার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শব্দটা এত জোরে হয় যে সবাই নিস্তব্ধ হয়ে যায়। তারপর মাহির বলতে শুরু করে, হ্যাঁ আমি ভুল করেছি, নিজের স্ত্রীর পরিচয় গোপন রেখে তাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে। সবাই মাহিরের দিকে তাকিয়ে থাকে। মাহির রাইসুলকে উদ্দেশ্য করে বলে, ক্ষমা করবেন স্যার, সত্যটা গোপন রাখার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার যে কিছু করার নেই। মায়া আমার স্ত্রী, আজ মীরা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময়টা যে আমাকে ওর খুব প্রয়োজন। কোনো রুলস পারে না স্বামীকে তার স্ত্রী থেকে দূরে সরিয়ে রাখতে। আমি যে অপরাধ করেছি এতদিন ধরে আমার স্ত্রীকে কষ্ট দিয়ে, তা আমি শুধরে নিতে চাই। মাহির মায়ের দিকে তাকিয়ে দেখে মায়া খুব ভেঙে পড়েছে। মাহির আবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, মায়ের দুটো পরিচয়, একটা মায়ের বাবা ও মীরা, মা আর মাও মীরার মা। অন্যটা হচ্ছে মায়া আমার স্ত্রী। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই সেখানে আমি থাকবো না, চলে যাব।
মাহির মায়াকে ধরে চলে যেতে লাগে। এমন সময় মায়ার গলা থেকে লকেটটা খুলে পড়ে যায়, যেই লকেটে মীরার ছবি আছে। মায়া লকেটটা সবসময় নিজের কাছে রাখে, কারণ এটা থাকলে মায়া তার মাকে অনুভব করে, মনে হয় সবসময় মা তার আশেপাশেই আছে। মাহির আর মায়া চলে যাওয়ার পর রাইসুলের চোখ লকেটের উপর পড়ে, দেখে তাতে মীরার ছবি। নিচু দিয়ে রাইসুল লকেটটা ওঠায়, ঝাপসা চোখে খুব কাছে থেকে লকেটটা দেখে রাইসুলের চোখে আনন্দের আশ্রুতে ভরে ওঠে। এই লকেটটা কি মায়ার? তাহলে মায়া কি আমার মীরাপুর সন্তান? এ আমি কি করলাম? কিছু ভেবেছেন স্যার ওদের শাস্তির ব্যাপারে? রাইসুল ডাক্তার মান্নাকে একটা উচ্চস্বরে ধমক দেয়। সমস্যাটা কি আপনার? মানে? এক্ষুনি এখান থেকে চলে যান। কিন্তু স্যার। আবার কথা বলছেন? আমি এখন একটু সময় একা থাকতে চাই, সবাই প্লিজ এখান থেকে চলে যান। সবাই বেরিয়ে গেলে রাইসুলকে কাঁদতে দেখে রুষা থেকে যায়। রুষা এসে পেছন থেকে রাইসুলের কাঁধে হাত রাখে। রাইসুল উঠে রুষাকে জড়িয়ে ধরে। কি হয়েছে বাবা, তুমি এভাবে কেন কাঁদছো? আমি কি করেছি রে মা? শান্ত হও বাবা, আগে তো বলো আমাকে কি হয়েছে। আমার মীরাপুর মেয়ে মায়া, আর ওকেই আমি এভাবে কষ্ট দিলাম? কি বলছো বাবা এইসব? এই লকেটটা দেখো, এতে আমার মীরাপুর ছবি আছে। এই যে এইখানটায় পড়েছিল লকেটটা, যেখানে মায়া দাঁড়িয়েছিল। আর মাহির তো বলল আপুর নাম। আমার আপু কি তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে? শান্ত হও বাবা, আমাদের মায়ের সাথে কথা বলতে হবে। মেয়েটাকে এই পরিস্থিতিতে কতটা অপমানিত হতে হলো। দাঁড়াও বাবা, রিং যাচ্ছে, এক্ষুনি মায়া রিসিভ করলে জানা যাবে কোথায় আছে। হ্যালো মায়া, আমি রুষা বলছি, কোথায় তুই এখন? আমি মায়া নই, মাহির। ওহো, ডক্টর মাহির স্যার, মায়ের সাথে খুব দরকারি একটা কথা বলার ছিল, যদি একটু ওর কাছে দিতেন তাহলে ভালো হতো। সরি, ওর মনের অবস্থা এখন ভালো নেই, পরে কথা বলো, রাখছি। প্লিজ স্যার, রাখবেন না। খুবই কি প্রয়োজন ওর সাথে কথা বলার? হ্যাঁ, প্রয়োজন তো ছিলই। আচ্ছা স্যার, আপনারা এখন কোথায় আছেন বলতে পারেন? সরি, বাড়িতে। ওকে, থ্যাঙ্কস স্যার। রুষা ফোনটা কেটে দিয়ে রাইসুলকে বলে মায়া এখন মাহিরের বাড়িতে আছে। দুজনে মাহিরের বাড়িতে যাওয়ার সময় রাইসাকে ফোন করে সব বলে, মাহিরের বাড়ির ঠিকানা দিয়ে দেয়। যেই ঠিকানায় রাইসুল ও রুষা আসার আগে সুহাগ আর রাইসা চলে আসে। মায়া তার মায়ের সামনে বসে কেঁদেই যাচ্ছে আর মাকে ডাকছে। ওঠো না মা, ও মা, আমার সাথে একটু কথা বলো। কেন এমন করছো আমার সাথে? শান্ত হও মায়া, এভাবে আর নিজেকে কষ্ট দিও না। চলো এখন কিছু খাবে। না, আমি মায়ের কাছে থাকবো, এখান থেকে কোথাও যাব না। মাহির মায়ের হাত দুটি ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মায়ের চোখ থেকে পানি মুছে দিয়ে বলে, এমনটা করো না। দেখো, তুমি যদি এখন কিছু না খাও তাহলে সুস্থ থাকবে কিভাবে? তখন মীরা মাকে কে দেখবে? চলো খাবে। মায়া মাথা ঝাঁকিয়ে না বলে। মাহির তবুও মায়াকে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে যায়। মায়ার মুখে এক লোকমা ভাত মাখিয়ে ধরতেই কলিং বেলের আওয়াজ ক্রিং ক্রিং। এখন আবার কে এলো? তুমি এখানে বসো, আমি একটু পরে এসে তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর মাহির গিয়ে দরজাটা খুলতে সুহাগ আর রাইসা ভেতরে ঢুকে যায়। সুহাগ পাগলের মতো হয়ে যায় মীরাকে দেখবে বলে। মীরা কোথায় আমার? মাহির সোহাগের কথার ধরনে কিছু বোঝে না। আপনারা এখানে? এ কি আঙ্কেল, আপনি এখানে? সোহাগ মাহিরের পাশ কেটে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মায়ের মুখটা হাত বুলিয়ে দেখতে থাকে। আমার তো প্রথম দিনই তোকে খুব পরিচিত মনে হচ্ছিল, কেমন যেন অনেক আপন কাছের কেউ একজন তুই আমার। তুই জানিস মা, তোর এই চোখ, কথা বলার ধরন একদম তোর মায়ের মতো হয়েছে। মায়া কিছু বুঝে উঠতে পারে না। কি বলছেন আঙ্কেল? দূর বোকা, আঙ্কেল কাকে বলছিস? আমি তো তোর বাবা। মায়ের কথাটা শুনে যেন অদ্ভুত লাগলো। বাবা? হ্যাঁ মা, আমি তোর সেই হতভাগ্য বাবা, যে এত বছর থেকে আর তোর মাকে খুঁজেছি কিন্তু পাইনি। তবে আজ যখন পেয়েছি আর হারাতে দেব না। মায়ের কথাটা শুনে যেন অদ্ভুত লাগলো। কথাগুলো শুনে মায়া কিছুক্ষণ চুপ করে থেকে জোরে জোরে হাসতে শুরু করে। মায়ার এই হাসিতে সকলেই অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া সোহাগের সামনে হাততালি বাজায়। সোহাগ মায়ার মুখে হাত রেখে বলে, কি হয়েছে মা তোর, এমন কেন করছিস? মায়া সোহাগের হাতটি সিটকে ফেলে দেয়। বাহ সোহাগ মির্জা, বাহ, আজ এসেছেন আপনি আমার কাছে, আমার মায়ের কাছে। কেন এসেছেন? আপনাকে তো আমাদের জীবনে আর কোনো প্রয়োজন নেই। আমার মাকে দেখবেন, আসুন। মায়া সোহাগকে টানতে টানতে মীরার রুমে নিয়ে যায়। ওই যে দেখুন আমার মা, যার সাথে আপনি এত অন্যায় করেছেন, এত অত্যাচার করেছেন, আমাকে বানিয়েছেন সমাজের চোখে। রাইসা এসে মায়ের মুখটা চেপে ধরে। এসব কি বলছিস বাবাকে? তুই জানিস তোর বাবা এই 20 বছরে এমন একটা দিন নেই
যে তোদের ভেবে চোখের পানি ফেলেনি। তুমি কে? আমি তোর ফুপ্পি। ফুপি? মায়া তার ফুপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই লোকটাকে চলে যেতে বলো ফুপি, আমি একে সহ্য করতে পারছি না, যার জন্য আমার মা সারাটা জীবন সমাজের কাছে এত কথা শুনেছে। আমাকেও কম কথা শুনতে হয়নি মানুষের কাছে। জানো ফুপি, ছোটবেলা তো আমাকে আমার স্কুল থেকেও বের করে দিয়েছিল। তারপর যখন ভালো ম্যাম সুপারিশ করলো তখন গিয়ে আমাকে পড়তে দিল। স্কুলে আমার একটাও বন্ধু বান্ধব ছিল না, সবাই আমাকে অপমান করার সুযোগ খুঁজতো। আমি সব পরীক্ষায় ফার্স্ট হলেও আমাকে ফার্স্ট হতে দেওয়া হতো না, আমার পিতৃ পরিচয় নেই বলে। অনেক কষ্ট দিয়েছে এই লোকটা আমাদের। রাইসা বলল, শান্ত হমা, তোর বাবাও তোদেরকে ভেবে নিজেকে অনেক কষ্ট দিয়েছে। সোহাগের কানে মায়া আর রাইসার কোনো কথাই আসে না। সে এক ধ্যানে শুধু মীরার দিকে তাকিয়ে আছে। এখন এক পা দুপা করে মীরার দিকে এগিয়ে যাচ্ছে। মায়া সোহাগকে মীরার দিকে এগিয়ে যেতে দেখে সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি আমার মায়ের কাছে একদম যাবার চেষ্টা করবেন না সোহাগ মির্জা। মায়া সোহাগকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চলে যান এখান থেকে। মাহির এসে সোহাগকে উঠিয়ে বলে, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আমি তো অবাক হচ্ছি তোমাকে নিজের বাবার সাথে এমন ব্যবহার করতে দেখে। বেশ করেছি করে। একটা খারাপ নোংরা লোক যার চরিত্রের ঠিক নেই, সে আমার মায়ের চরিত্রের উপরে আঙুল তোলার সাহস কিভাবে পায়? মা তো আমাকে সবকিছু বলে দিয়েছিল, শুধু এই লোকটার নাম বলেনি। আজ যখন জেনেছি তখন নিজের হাতেইকে আমি খুন করব। মায়া একটা ফুলদানি নিয়ে সোহাগের সামনে গিয়ে দাঁড়িয়ে কপালে আঘাত করতে চায়। এমন সময় মীরা অক্সিজেন মাস্ক খুলে মায়ার নাম ধরে চিৎকার দিয়ে ওঠে। মায়া থেমে যায়। মীরাকে রেসপন্স করতে দেখে সবাই অবাক। সোহাগ গিয়ে দৌড়ে মীরার পাশে বসে। মীরার হাতটি ধরে চোখ বেয়ে গড়িয়ে আসা পানি মুছিয়ে দেয়। মীরা আস্তে করে উঠে বসতে যায়। সোহাগ ধরে মীরাকে উঠিয়ে বসায়। তারপর মীরা মায়াকে হাতের ইশারায় নিজের কাছে ডাকে। মায়া কাছে আসলে মীরা মায়ের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মায়া গালে হাত দিয়ে কাঁদতে থাকে। এ তুমি কি করলে মীরা? ও কি করতে যাচ্ছিল? আপনাকে মারতে যাচ্ছিল? ও কি জানে আপনাকে আমি কতটা ভালোবাসি? আমার দিকে তাকিয়ে বলে, নিজের বাবাকে মারবি? এই শিক্ষা কি তোকে দিয়েছি আমি? মা? একদম আমাকে মা বলে ডাকবি না, চলে যা আমার সামনে থেকে। বিশ্বাস করো মা, আমি বাবাকে মারতে চাইনি। মাহিরকে উদ্দেশ্য করে বলে, উনি আমাকে বলেছিল তোমাকে বড় কোনো ধাক্কা দিলে তুমি ভালো হয়ে উঠবে। তাই আমি ভাবলাম বাবার সাথে এমনটা করলে তার থেকে বড় ধাক্কা তোমার কাছে আর কিছুই হতে পারে না। তাহলে তুমি এতক্ষণ নাটক করছিলে? আমার মাকে সুস্থ করতে আপনাকে এমনটা করতে হলো। মায়া সোহাগের পায়ের কাছে হাঁটু নিয়ে বসে, এই হাত জোরে ক্ষমা চায়। আমি সত্যিই তোমাকে ধাক্কা দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি ক্ষমা না করলে আমাকে যে স্বয়ং সৃষ্টিকর্তাও ক্ষমা করবে না। সোহাগ মায়াকে ওঠাই। দূর পাগলি, আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? তোর এই পাগলামিটার জন্যই তো মীরা আবার অসুস্থ হয়ে উঠলো। মায়াকে সোহাগ বুকে নিয়ে বলে, আমার মেয়ের জায়গায় আমার পায়ে নয়, আমার বুকে। এমন সময় রাইসুল আর রোষা আসে। বাহ মামা, এখন তো আমাকে তোমার আর কোনো প্রয়োজন নেই, নিজের মেয়েকে পেয়ে গেছো তো। সোহাগ একটা মুচকি হাসি দিয়ে রোষাকে কাছে ডাকে। রোষা কাছে আসলে বুকের আরেক পাশে রোষাকে জড়িয়ে ধরে বলে, কে বলেছে আমার একটা মেয়ে? আমার তো দুইটা মেয়ে। সকলের উপস্থিতির এই শুভক্ষণে মীরা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়। কাউকে যেন মীরা খুঁজছে। মা কোথায় রাইসুল? রাইসুল মীরার ডাকে ছুটে এসে মীরার পাশে বসে। মা আসেনি ভাই? রাইসুল চুপ করে থাকে। কি হলো বল, মাকে কেন আনলি না? আমার তো মাকে দেখতে খুব ইচ্ছা করছে। রাইসুল এবার মীরার কোলে মাথা ঠেকিয়ে কান্না জুড়ে দেয়। মীরা রাইসুলের মাথায় হাত ছুঁয়ে দিয়ে বলে, এই বোকা, কাঁদছিস কেন? রাইসুলের মাথা তুলে মীরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। এইভাবে আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিল আপু? কত খুঁজেছি তোমাকে জানো, অনেক মিস করেছি তোমাকে আমি। আমিও মিস করছি তোদের, প্রত্যেকটা মুহূর্ত তোদের সবার কথাই শুধু ভেবেছি। তাহলে এতদিন কেন আসলে না? তুমি জানো মা মৃত্যুর আগে বলেছিল তোমাকে একবার দেখবো, কিন্তু কথাটা বলে রাইসুল থেমে যায়, আর কিছু বলতে পারে না, শুধু কাঁদে। কিন্তু কি মৃত্যুর আগে মানি? রাইসুল মীরার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা আমাদের মাঝে নেই আপু, অনেকদিন আগে মা মারা গেছে। কথাটা শুনে মীরা একটা বড় ধাক্কা খায়। আর একটা কষ্ট হয় মীরার। কষ্টে মীরা কাঁদে আর ভাবে, সে এত ভাবাগী যে মায়ের মৃত্যুর আগে একটাবার মুখটা পর্যন্ত দেখতে পারলো না।
এমন সময় মীরার বুকের ভেতর এক অসহনীয় ব্যথা শুরু হয়। মীরা খুব জোরে জোরে কাশতে থাকে। কাশতে কাশতে মুখ থেকে খানিকটা রক্তও বেরিয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে মুখটা চেপে ধরে রাখে মীরা, যেন নিঃশ্বাসটাই বন্ধ হয়ে আসছে। সোহাগ এসে মীরাকে ধরে। মীরা সোহাগের মুখটার দিকে তাকায়, কিন্তু কিছু স্পষ্ট দেখতে পায় না। মীরার দুচোখের সামনে সবকিছুই ঝাপসা আধার নেমে আসে। সোহাগ মীরাকে ঝাঁকাতে শুরু করে। কি হয়েছে তোমার? মীরা দুলে পড়ে যেতে লাগে। মীরা, কথা বলো, কেউ আছো? রাইসুল, মাহির, প্লিজ দেখো না মীরা এমন করছে কেন। তখনই মীরা জ্ঞান হারিয়ে ফেলে। সোহাগ মীরার রক্তাক্ত মুখটা ধরে থাকে। এই মীরা, ওঠো, ওঠো বলছি, ওঠো না। রাইসুল আর মাহির এসে কিছু একটা ভেবে মীরাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় গাড়িতে। কি হয়েছে মীরার? রাইসুল আর মাহির চুপ করে আছে। দুজন একে অপরের চোখের দিকে তাকাচ্ছে আর নীরবতা পালন করছে। কি হলো? তোমরা তো ডাক্তার, বলো কি হয়েছে আমার মীরার? বাবা, হসপিটালে গিয়ে মীরা মায়ের সাথে কিছু টেস্ট করতে হবে, না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। মানে? সোহাগ রাইসুলের দিকে তাকিয়ে দেখে রাইসুল মাথাটা নিচু করে শার্টের হাতায় চোখের পানি মুছছে। মায়া তার মায়ের হাতা ডলতে ডলতে মাকে ডাকছে। অনেক বিড়ম্বনার মধ্যে আছে সোহাগ। হসপিটালে এসে মীরাকে খাটনিতে শুয়ে দিয়ে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সোহাগ মীরার হাতটি ধরে আছে। একটা নার্স এসে সোহাগের থেকে মীরার হাতটা সারিয়ে নিয়ে মীরাকে ভেতরে নিয়ে যায়। সবাই বাইরে বসে আছে। সোহাগ কাঁদছে আর মনে মনে বলছে, আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল মীরা। শুধু তুমি নাও, আমি তো তোমাকে খুব ভালোবেসে এসেছি। তোমার সব ভুল ধারণা আজ ভেঙে দেবো আমি। একবার সুস্থ হও, তোমাকে বলবো আমার মনের ভেতরে জমিয়ে রাখা কথাগুলো। তুমি বলতে না আমায়, আমার এই চোখ, মুখ, ঠোঁট, নাক, এই বাঁকা স্বভাব সব কিছুতেই তুমি ভালোবাসো। তাই তো আমি এতগুলো বছর ধরে এই সব কিছুই তোমার জন্য তুলে রেখেছি, তোমার আমানত হিসেবে। এগুলো যে অন্য কাউকে কখনো ছুতে দেইনি আমি। একটা সময় তোমার সামনে হিংস্র মানুষ হয়ে দাঁড়াতে চেয়েছিলাম, তোমায় কষ্ট দেব বলে, তোমার প্রতি প্রতিশোধ নেব বলে। কিন্তু তার মানে এই নয় তোমার অধিকারটা আমি অন্য কাউকে দিয়ে দিব। তুমি যা দেখতে সব ভুল, এগুলো তোমাকে দেখাতাম কষ্ট দেব বলে। সোহাগ বসে থেকে কথাগুলো মনে মনে বলতে থাকে। এমন সময় মায়া এসে নিচে বসে সোহাগের হাঁটুতে মাথা রাখে। সোহাগ তাকিয়ে মায়াকে দেখে মায়ের হাতটা রেখে বলে, আচ্ছা মায়া, সব কিছু তো ঠিক হয়ে গিয়েছিল, তাহলে এমনটা কেন হলো? মায়া মুখ তুলে বাবার দিকে তাকিয়ে দেখে বাবার চোখ পানিতে টলমল করছে। মায়া উঠে বাবার পাশে বসে চোখ থেকে পানি মুছে দেয়। খেতো না বাবা, সব ঠিক হয়ে যাবে। ওই আল্লাহর উপর ভরসা রাখো, সে নিশ্চয়ই ভালো মানুষের সাথে খারাপ কিছু করতে পারবে না। আমার মা তো ভালো, তাই না? সোহাগ মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মাহির বেরিয়ে আসে ওটি থেকে। সবাই মায়েরকে দেখে এগিয়ে যায়। মাহির সোহাগ আর মায়ের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে মাহির? মীরাকে দেখেছো? ও এখন ঠিক আছে তো? কি হলো বলুন। মায়া, বাবা, যে কথাটা এখন আমি আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা ভেঙে পড়বেন না। মীরা মায়ের শরীরে ক্যান্সার ধরে পড়েছি, এখন লাস্ট স্টেজে আছি। তখন মাহিরের কথা শুনে সোহাগ স্ট্রোক করে। 2 দিন ধরে আইসিইউতে ছিল, এখন ক্যাবিনে শিফট করা হয়েছে। সোহাগ চোখ মেলতেই পাগলের মতো হয়ে যায়। না কোনো ওষুধ খেতে চায় আর না নিজের যত্ন নিতে চায়। মুখে শুধু একটাই নাম, মীরা। মীরার কাছে যাব, মীরাকে দেখব, আরও কত কি। মায়া মাহিরকে অনেক অনুরোধ করে সোহাগকে একটাবার মীরার কাছে নিয়ে যাবে বলে, কিন্তু মাহির না করে দেয়। কারণ মাহির জানে এটা করলে সোহাগের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই মায়া কাউকে কিছু না বলে সোহাগকে কথা দেয় রাতে চুপি চুপি মায়ের কাছে নিয়ে যাবে। সোহাগ মায়ের কথায় অনেক খুশি হয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 3টার সময় সোহাগ ঘুম থেকে উঠে দেখে মায়া তার মাথার কাছে ঘুমিয়ে আছে। সোহাগ উঠে বসে, ফিসফিসিয়ে মায়াকে ডাকে, মায়া, এই মায়া ওঠ, আমাকে তোর মায়ের কাছে নিয়ে যাবি না? মায়া চোখ মেলে বাবার দিকে তাকায়। বাবার এমন মায়ের প্রতি ব্যাকুলতা দেখে নিজের 2 চোখে বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ে। মায়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে বাবাকে রেডি করে চুপি চুপি ক্যাবিন থেকে বেরিয়ে যায়। প্লিজ বাবা, গেলে চলো, না হলে আমি কিন্তু যাবো না বলে দিলাম। সোহাগ আর একটাও কথা বলে না, মুখের আঙুল দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তারপর মায়া সোহাগের কোলে কালো কাপড় দিয়ে বেঁধে মীরার কাছে নিয়ে যায়। আচ্ছা মায়া, মীরাকে কি বাড়িতে নিয়ে আসা হয়েছে? এত দূরে কেন আনলে আমাকে? মায়া আস্তে করে সোহাগের চোখ থেকে কালো কাপড়টা খুলে দেয়। সোহাগ চোখ মেলেই সব কিছু অন্ধকার দেখতে থাকে।
মায়া ফোনের ফ্ল্যাশলাইটটি জ্বালিয়ে সোহাগের সামনে ধরে। সোহাগেও আর সামনে তাকাতেই একটা বড়সড় ধাক্কা খায়, যেন সোহাগের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এ আমাকে কোথায় নিয়ে এসেছিস তুই? মায়া কাঁদতে কাঁদতে বলে, মায়ের কাছে। তুমি মাকে দেখতে চাইছিলে না বাবা? ওই তো দেখো মা কত শান্তিতে ঘুমিয়ে আছে। সোহাগ কেঁদে দেয়। সত্যি বলছি বাবা, মা নেই। সোহাগ সেখানে বসে পড়ে মীরার কবরের সামনে, চিৎকার করে কাঁদতে থাকে আর মীরাকে বলে, এ তুমি আমায় কি শাস্তি দিলে মীরা? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম, আমার যে আর বেঁচে থাকার মানে নেই, আমাকে নিঃস্ব করে দিয়ে গেলে তুমি। সোহাগের সাথে মায়াও কেঁদে চলছে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে সোহাগকে সামলানোর চেষ্টা করে মায়া। বাবা ওঠো, চলো, একটু পরে সকাল হয়ে যাবে। সোহাগ যেতে চায় না, হাওমাও করে কাঁদে আর আবল তাবল বকে, দেখ না মায়া, কত শান্তিতে ঘুমাচ্ছে তোর মা। এ কি দেখতে পাচ্ছে না আমার কষ্ট হচ্ছে? আমি কাঁদছি, কেন চলে গেল আমাকে ছেড়েও? কেন আমি একটাবার কথা বলতে পারলাম না ওর সাথে? পারলাম না ওকে বোঝাতে কতটা ভালোবাসি। আমি জানি আমি কাঁদলে মীরা কষ্ট পাবে, কষ্ট পেয়ে চলে আসবে আমার কাছে। আমি এখানে ওর জন্য অপেক্ষা করি, ও আসলে ওকে নিয়ে বাড়ি যাব। 6 বছর পর আবিরের কথায় মায়ার ধ্যান ভাঙে। চোখের পানি মুছে আবিরের দিকে তাকায়। বাবাকে আমি সামনে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম। হসপিটালের সামনে পৌঁছাতেই কোথা থেকে যেন মনা আন্টি এসে বাবার বুকে ছুরি বসিয়ে দেয়। বাবার বুকটা রক্তাক্ত ছুরিতে আঘাত করে পৈশাচিক নিয়মে হাসতে থাকে আর বলে বাবার প্রতি তার প্রতিশোধ পূর্ণ হয়েছে। অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচানো যায়নি। মায়ের মতো বাবাও চলে গেছে আমাদের ছেড়ে। মাহিরের নামটা শুনে মায়া ধমকে যায়। বুকের ভেতরটায় এক চিনচিনে ব্যথা অনুভব হতে থাকে মায়ার। এমন সময় মায়ার ছোট্ট মেয়ে মীরা দৌড়ে আসে। মায়ের সামনে হাত পেতে বলে, মাম্মাম দাও না 10 টাকা, আইসক্রিম খাবো। মায়া রাগী দৃষ্টিতে মীরার দিকে তাকায়। এইমাত্র বাবাই তোমাকে আইসক্রিম খাওয়ালো না? খাইয়েছে তো তুমি, আর খাওয়াওনি। কি বললে তুমি? আবির পকেট থেকে 10 টাকা বের করে মীরার সামনে ধরে আর মীরা টাকাটা নিয়ে আবিরের গালে একটা পাপ্পি দিয়ে বলে, আমার বাবাই কত ভালো, মাম্মাম পচা। মায়ার দিকে তাকিয়ে মুখ ভেঙে দৌড়ে পালায় মীরা। আপনি ওকে টাকা কেন দিলেন? ও আইসক্রিম খেলে অসুস্থ হয়ে পড়বে তো আমার মেয়ে। আবিরের মনটা খারাপ হয়ে যায়। না মানে আমি ওভাবে বলতে চাইনি। না ঠিক আছে, সত্যি তো এটাই, মীরা তোমার আর মাহিরের সন্তান। এভাবে কেন বলছেন? মীরা তো আপনাকে ওর বাবাই বলেই জানে। জানা আর সত্যিকারের বাবা হওয়াটা এক নয়। আমার খুব ভয় করে মায়া মাহির যদি আবার ফিরে আসে তোমার জীবনে। আসবে না। আমি কখনো তোমার কাছে কিছু জানতে চাইনি, আজ চাইছি। একটা কথার উত্তর দেবে? কি? কি এমন ঘটেছিল যে মাহিরকে ছেড়ে চলে আসলে তুমি? না মানে তুমি যদি বলতে না চাও তাহলে ঠিক আছে। আবির মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে মায়ার প্রতি উত্তর কি হয় তা শোনার জন্য। মায়া কিছুক্ষণ নীরব থেকে আবিরকে আবার বলে, এতগুলো বছর আমাকে আর মীরাকে আপনি আশ্রয় দিয়েছেন, এটুকু জানার অধিকার আপনার আছে। তাহলে বলো মায়া। আপনার মনে আছে আবির, হাতিস পার্কে একদিন আমার সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন। সেদিন আমার আর আপনার কথা বলতে থাকে কিছু ছবি স্নিগ্ধা তুলে নেয়। ওই দিন বাবার বাড়িতে পার্টি ছিল। উনি স্নিগ্ধাকে রাতে যখন পার্টিতে যাওয়ার জন্য আনতে যায়, তখন স্নিগ্ধা পানির সাথে ওনাকে নেশার ঔষধ মিশিয়ে খাইয়ে দেয়। তারপর আপনাকে আর আমাকে নিয়ে ওনার মনের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে ওনার এতটা কাছে স্নিগ্ধা চলে যায় যে স্নিগ্ধা ওনার সন্তানের মা হয়ে যায়। আমি তো কিছুই জানতাম না। স্নিগ্ধা যখন 3 সন্তানের মা হয়, তখন আমি ওনার আর স্নিগ্ধার বলা কথাগুলো শুনে ফেলি। উনি স্নিগ্ধাকে বলেছিল বাচ্চাটাকে অপারেশন করে ফেলতে, কিন্তু স্নিগ্ধা চায়নি। সে ওই বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চেয়েছিল। আর যাই হোক, স্নিগ্ধার কাছে বাচ্চাটা নিজের ভালোবাসার চিহ্ন। এমনটাতেই স্নিগ্ধার ভাই, ভাবি, মা সবাই জেলে। এই অবস্থায় স্নিগ্ধাকে একা ছাড়া ঠিক হবে না। পরিস্থিতি ভেবে আমি আর চুপ করে থাকতে পারিনি। আমি চাইনি আর কোনো সন্তানের জীবন আমার মতো হোক। তাই আমি স্নিগ্ধাকে আর ওনাকে বিয়ে দিয়েছি। নিজের হাতে আমি ওনার আর স্নিগ্ধার বাসর ঘর সাজিয়েছি। ওনাকে স্নিগ্ধার ঘরে দিয়ে যখন আমি বাইরে আসি, তখন মাথা ঘুরে পড়ে যাই। পরের দিন হসপিটাল থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে খুলে দেখি আমিও মা হতে চলেছি। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই রাস্তায় বেরিয়ে আনমনে হয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে চলে আসি। গাড়িটা ধাক্কা দেওয়ার আগেই আপনি এসে আমাকে বাঁচান। ইচ্ছে ছিল ওই দিনে মরে যাব, কিন্তু আমি পারিনি। এত কিছু ঘটেছে তোমার জীবনে,
আবির মায়ের দিকে তাকায়। কেঁদো না মায়া, তোমাকে কাঁদতে দেখলে আমার যে খুব কষ্ট হয়। মায়া চোখ মুখ মুছে আবার বলতে শুরু করে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম বাড়িতে ফিরে যাব, কিন্তু পারিনি, কারণ আমার বাড়িতে উনি স্নিগ্ধার সাথে থাকতো। কোন বাড়িতে? মির্জা প্যালেস, আমার বাবার বাড়ি। উনি ছিল রাইসুল মামার আর রাইসা পুপির হারিয়ে যাবার সন্তান। নেহা নামের এক পুরনো শত্রু নাকি ভূপিষ্ঠ হবার সাথেই ওনার পালিত বাবা মা মুফতি খানও শাহেদ খানের কাছে তুলে দেয়, সাথে অনেকগুলো টাকা দেয় ওনাকে নিয়ে অনেক দূরে চলে যাবার জন্য। তারা খুব ভালো ছিল, তাই নিজের সন্তানের মতো করে ওনাকে বড় করে তুলেছে। মাহির এখন মানসিক রোগী, সারাক্ষণ অন্ধকার রুমে এলোমেলোভাবে বসে থাকে আর আংড়ানো অবস্থায় মুখ বাঁকিয়ে ধপধপ করে হাঁটে ও বিনবিনিয়ে গান গায়। কেন জেলে বা জড়ালে প্রেমে, কেন তুমি আমায়, কেন বুঝিনি হারিয়ে আমি পুড়ে পুড়ে হয়েছি ছাই, জীবন কি খেলা খেলছো হে হায়, এর শেষ হলো কোথায়, ঢেউ ভাঙে বকুল ভাঙে স্বপ্ন হায়, আমি হাজারে হারাই। হঠাৎ দরজা খোলার শব্দে মাহির ভয়ে গুটিসুটি হয়ে বিছানায় চাদরটি টেনে নিয়ে নিজের মুখের ওপর ধরে রাখে। পরনের পায়জামার দড়িটা মুখের মধ্যে ভরে চিবাতে থাকে। এদিকে মুফতিখানার রাইসা এসে রুমের লাইটটা অন করে মাহিরকে ডাকে। মাহির, শোনা, বাবা আমার ওষুধ খেতে হবে না? কোথায় তুমি? লাইটের আলো মাহিরের অসহ্য লাগে। মায়েরা কাছে আসতে চিৎকার জুড়ে দেয়, চোর চোর, আমার মায়াকে নিয়ে গেছে। মাহিরের দুই মা এসে মাহিরকে শক্ত করে ধরে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। মাহির দাপাদাপি ঝাপাধাপি শুরু করে দেয়, যার ফলে রুমের জিনিসপত্র সব এলোমেলো হতে থাকে। কাচের তৈরি জিনিসগুলো ভেঙে চুরে একাকার। রাইসুল শব্দ শুনে রুমে এসে রাইসা আর মুফতি দুজনে মিলে কাঁদছে আর একে অপরকে সান্ত্বনা দিচ্ছে। কোথায় চলে গেলি তুই মায়া? ছেলেটা কি কখনো সুস্থ হবে না বোন? রাইসুল তো বলেছে মায়া ফিরে আসলে মাহিরের অবস্থার পরিবর্তন হতে পারে। সব ওই কালনাগিনের জন্য হয়েছে। মায়ের জেলে যাওয়ার প্রতিশোধ পূরণ করতে মিথ্যা নাটক করে আমার বৌমাকে ছেলে থেকে আলাদা করে দিয়েছে ওই। বাদ দাও তো বোন, স্নিগ্ধা যে মাহিরকে ডিভোর্স দিয়েছে এটাই অনেক। মাহির এখন একটা ধাক্কার মধ্যে আছে। মায়াকে ওইভাবে ঠকিয়েছে ভেবে সহ্য করতে পারেনি। আমাদের ধৈর্য ধরতে হবে মাহিরের জন্য। বোন, আমার বৌমা ঠিক আছে তো? না জানি এতদিন কোথায় আছে, কেমন আছে? ওই ওপরওয়ালার ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমার বিশ্বাস ছিল আমার সন্তান বেঁচে আছে, তাই তো আমি এত বছর পর মাহিরকে ফিরে পেয়েছি। হসপিটাল থেকে রুষা বের হয়েছে। আজ অনেক রাত হয়ে গেছে। ড্রাইভার ছুটিতে আছে বলে নিজে ড্রাইভ করছে। হঠাৎ জঙ্গলের রাস্তায় রুষার গাড়িটা বন্ধ হয়ে যায়, স্টার্ট হচ্ছে না। তাকিয়ে রুষাকে দেখেও পাত্তা না দিয়ে কিছুক্ষণ দূরে চলে যায়, আবার ফিরে এসে রুষার সামনে দাঁড়ায়। রুষা খুশি হয়ে এগিয়ে গিয়ে বাড়ির দরজায় নক করে বলে, একটু লিফট দেওয়া যাবে? সাথে সাথেই কয়েকজন ছেলে মাতাল অবস্থায় গাড়ি থেকে নেমে রুষাকে টেনে গাড়ির ভেতরে ফেলে দেয়। রুষা ভয়ে চিৎকার করতে থাকে। এর মধ্যে ছেলেগুলো রুষার জামার হাতা দুপাশ থেকে ছিঁড়ে ফেলে। ঠিক ওই রাস্তা দিয়েই অফিসের থেকে বাড়ি ফিরছিল আবির। রুষার চিৎকার শুনে আবির এগিয়ে এসে এমন অবস্থা দেখে ছেলেগুলোকে গণপিটুনি দেয়। ছেলেগুলোর মাতাল অবস্থায় আবিরকে মারার শক্তিই ছিল না, তাই শুধু মার খেয়ে যায়। তারপর আবির রুষার জামার হাতা চিরা থেকে চোখ সরিয়ে নিজের কোটটা খুলে রুষার পিঠের উপরে রাখে। কোটটা ঠিক পড়তে পড়তে রুষা আবিরকে বলে, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আর যদি আপনি না থাকতেন তাহলে। থাক, আমি বুঝি না আপনারা মেয়েরা এত রাত্রে এই রাস্তায় কি করেন। আপনি ভুল বুঝছেন, আমি একজন ডাক্তার, আসলে এমার্জেন্সি রোগী ছিল তাই দেরি হয়ে গেছে। ও সরি, আমি বুঝতে পারিনি। না না, ঠিক আছে। আবির চলে যেতে লাগে। রুষা আবিরকে ডাক দেয়, শুনুন। কিছু বলবেন? আসলে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, যদি একটু লিফট দিতেন। ও শিওর, আসুন। আবির গাড়ি চালায় আর রুষা আবিরের দিকে আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকায়। হঠাৎ রুষার মনে একটা ভালো লাগা কাজ করে আবিরকে নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে রুষাকে নেমে দেয়। এখানে আপনার বাসা? না, একটু সামনে। তাহলে এখানে নামলেন কেন? মায়ের ভয়ে। মা যদি দেখে আপনার গাড়ি থেকে আমি নামছি, তাহলে রাতের মধ্যেই আমার বিয়ে দিয়ে ছাড়বে। রুষার কথা শুনে আবির হেসে দেয়। এ কি হাসছেন কেন? আপনার কথা শুনে। ওকে, আসি। হ্যাঁ, নইলে মা চিন্তা করবে। বলে রুষা চলে যায়। আর যাওয়ার সময় আবিরের গাড়ির মধ্যে নিজের ফোনটা ইচ্ছে করে ফেলে রেখে যায়, যাতে পরে যোগাযোগ রাখতে পারে। স্নিগ্ধা তার পোষা গুন্ডাদের ফোন করছে, কিন্তু কেউ রিসিভ করছে না। দেখে রাগ করে ফোনটায় আছাড় মেরে ভেঙে ফেলে দেয়।
ফোনটা ছুঁড়ে মারতেই নেহার পায়ের কাছে গিয়ে পড়ে। নেহা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। স্নিগ্ধা রাগি লোভ করে চুলগুলো এলোমেলো করে চেঁচিয়ে ওঠে, তো কি করব? সেই 3 ঘন্টা ধরে ছেলেগুলোকে ফোন করছি, কিন্তু তুলছেই না। আমার জাস্ট অসহ্য লাগছে এখন। আহা, এত অসহ্য লাগার কি আছে? আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই সোহাগ মির্জা আর তার স্ত্রীকে একেবারে মেরে ফেলো। হয়েছে তো সব প্রতিশোধপূর্ণ। শুধু শুধু তোমার এই ছেলে মানুষই। না আন্টি, এত সহজে ওই সোহাগ মির্জা আর তার স্ত্রীকে আমি মৃত্যু দেব না। তিল তিল করে একটু একটু যন্ত্রণা দিয়ে মারবো ওদের। এই সোহাগ মির্জা আমার ছোট খালামানিকে মেরেছে, নানুকে মেরেছে। ওর জন্য আমার মায়ের জেল হয়েছে, ওর মেয়ের জন্য আমার ভাইয়ের জেল হয়েছে। আর এই মাহির, যাকে আমি ভালোবাসতে চেয়েছিলাম, সেও আমার ভাইয়ের বউকে জেল খাটাতে কম কাঠখড়ি পোড়ায়নি। ওরা আমার কাছ থেকে পুরো পরিবারটাকে কেড়ে নিয়েছে। এখন আমিও ওদের সবার জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিব, যেন মনে হয় বেঁচে থাকার চেয়েও মরে যাওয়াটা আরও ভালো ছিল। তখন নেহার ফোনটা বেজে ওঠে। নেহা ফোনটা রিসিভ করে ফোনের কাছে ধরে বলে, হোয়াট? এখন কোথায় আছে ওরা? ওপাশ থেকে। নেহা কথাটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফোনটা কাটে। কি হয়েছে আন্টি? পালানোর চেষ্টা করেছিল সোহাগ মির্জা আর তার স্ত্রী মীরা। স্নিগ্ধা চমকে ওঠে। মানে? কিন্তু পারিনি। এতক্ষণ সেজন্যই ছেলেগুলো ভয়ে তোমার ফোন ধরেনি। এখন ফোন করেছে, আর ফোনটা তো তুমি আছাড় দিয়ে ভেঙে ফেলেছো। এজন্য আমাকে ফোন করলো ওরা। কিভাবে পালানোর চেষ্টা করে এই সোহাগ মির্জা আর মীরা? একটা কাজ যদি ঠিকভাবে না করতে পারে, তাহলে ওদের রেখে কি লাভ? না, পারবে না আন্টি। তুমি কিভাবে বলতে পারো পারবে না? কারণ রোজ ওদের শুধু একটা করে রুটি খেতে দেওয়া হয়। দুজনে সারাদিনে এতটুকু খেয়ে অতটা শক্তি হবে না যে আমাদের জাল থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তুমি শুনবে না তো? তাহলে আমিই মেরে ফেলবো। আমি আর পারছি না ধৈর্য ধরতে। ওদের মৃত্যু শৈলটা দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। না আন্টি, ওদের আমি তিল তিল করে মারবো। একদম না, ওরা আমার শিকার। আপনি ওদের শাস্তি দেওয়ার কেউ না। অন্যদিকে যখন মনার ছুরির আঘাতে সোহাগ মৃত্যুর মুখে চলে গিয়েছিল, তখন বিদেশ থেকে আসা নামকরা ডাক্তার জাকির হুসাইন রাইসুল আর মাহিরের মনের অবস্থা ভালো না দেখে ওটি থেকে দুজনে বুঝিয়ে বের করে দিয়ে একা স্নিগ্ধা আর ডক্টর মান্নার সাথে সোহাগের চিকিৎসা করে। তারপর ডাক্তার জাকির হুসাইন টাকা খেয়ে স্নিগ্ধা আর মান্নার প্ল্যানে সায় দেয়। সবাইকে বলে সোহাগ মারা গেছে। তারপর সোহাগের দেহটা কফিনে ভরে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। সকলে কান্না করতে থাকে, আর ওদিকে সোহাগের দেহটা সরিয়ে দেওয়া হয় অন্য একটি কাটাছেঁড়া লাশের সাথে, যার চেহারা বিবস্ত্র ছিল। ডাক্তার মান্না একবার মায়াকে খুন করার চেষ্টা করে, যার জন্য সেও এখন জেলে বর্তমান। কোনো অতীত ভুলিনি আমি। তবে আমি চাই না মেজো খালামিনীর দেওয়ার কথার খেলাপ করতে। আমি তাকে কথা দিয়েছি সোহাগ মির্জা আর তার স্ত্রীকে খুন করব না। রুষার সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাবার কথা আবিরের। রুষা অনেকক্ষণ আগেই এসে বসে আছে। ফোনটা তখন আবিরের গাড়িতে ফেলে আসার বাহানায় দুজনে আরও একবার দেখা হতে চলেছে। তবে আবির কিন্তু একা আসেনি, সাথে করে মায়া আর ছোট মীরাকেও সাথে করে এনেছে রেস্টুরেন্টে। আবিরের ডাকে রুষা পেছনে ফিরে অবাক। সামনে মায়া দাঁড়ানো আবিরের সাথে। রুষা কি তাহলে ভুল দেখছে নাকি সত্যি এটা মায়া? রুষার মতো মায়াও একই অবস্থা। মায়া বুঝতে পারছে না কি করবে এখন। পাশ থেকে ছোট্ট একটা মেয়ে মায়াকে ডাকে মাম্মাম বলে। রুষা আরও চমকে যায়। রুষা উঠে আস্তে করে মায়ের সামনে এসে দাঁড়াতেই মায়া থমকে যায় আর ভাবে রুষা কি বলবে। মায়া কিছু বলে ওঠার আগে রুষা মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রুষা কিছু বলতে যাবে, তার আগে ছোট্ট মীরা বায়না করে বসে মাম্মা ক্ষুধা লাগছে, খাবো তো। আবির তো পুরোই শক, বুঝে উঠতে পারে না তখন কি বলছে মায়া আর রুষা। তবে শুধু ভয় পাচ্ছে এই হয়তোবা মায়াকে হারিয়ে ফেলবে। আবির একটু এগিয়ে এসে মায়ার কাছে জানতে চায়, তোমরা কি দুজনে চেনো? রুষা নিজেদের সাথে মায়ার সম্পর্কটার কথা বলে। তারপর মায়া রুষাকে নিয়ে নিজেকে ঘুরিয়ে বলে, তুই আমাকে কিছু বলতে চাচ্ছিলি, কি হয়েছে ওনার? তখন রুষা সব খুলে বলে মায়াকে মাহিরের মানসিক অবস্থার কথা। মায়া আর এক মুহূর্ত দেরি না করে সব শুনে সেই সময় দৌড়ে মির্জা প্যালেসে চলে যায়। মায়া চলে যাওয়ার পর ছোট্ট মীরা রুষার হাতের আঙ্গুল টেনে ধরে নিচে বসায়। কে তুমি? রুষার ধ্যান এবার মীরার দিকে আসে। তুমি কে? আগে বলো তুমি কে? আবির মীরাকে নিয়ে টেবিলে বসায়। তোমার ক্ষুধা লেগেছে না? বাবাই,
পেটের মধ্যে চুচা দৌড়াদৌড়ি করতেছে। মীরার মুখে আবিরকে বাবাই ডাকটা দিতে শুনে রোষা চমকে যায়। আবিরের দিকে এগিয়ে আসে রোষা। আপনি বিবাহিত? আপনার সন্তান আছে? আবির রুষার দিকে তাকিয়ে রয়। মীরার সামনে কি বলবেন বুঝতে পারছেন না। মীরা আবিরকে টেনে টেবিলে বসায়, রুষাকেও বসতে বলে। আরে আন্টি বসো না, খেতে হবে তো এখন। মায়া মির্জা প্যালেসে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কেউ আছো? মায়ার চিৎকার শুনে সবাই ছুটে আসে। মাহিদের রুমের মধ্যে কাগজ ছিঁড়ে নৌকা বানাচ্ছিল। হঠাৎ মায়ের আওয়াজে মাহিরের বুকের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। মাহির দেখতে চায় কে এসেছে। রুম থেকে বেরিয়ে মাহির হেলে দুলে হেঁটে বাইরে আসে। সিঁড়ির উপর থেকে দেখে নিচে মায়াকে সবাই ধরে কান্নাকাটি করছে। মাহির লাফিয়ে সিঁড়ি থেকে নামতে যায়, আর তাই মাছ সিঁড়ি থেকে পা পিছলিয়ে গড়িয়ে নিচে পড়ে। মাহিরের চিৎকার শুনে সকলে তাকিয়ে এমন অবস্থা দেখে মাহিরের কাছে ছুটে আসে। সবাই মাহিরকে অনেক ডাকে, মায়াও মাহিরকে অনেকবার উঠতে বলে, কিন্তু কোনো সারা শব্দ নাই। এদিকে সিনিকদার লোকেরা সোহাগকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য অনেক মেরেছে। সোহাগ এখন মীরার কোলে মাথা রেখে কাতরাচ্ছে। পানি পানি। মীরা দুহাত জোর করে গুন্ডাগুলোর কাছে মিনতে করছে, প্লিজ আপনারা এমন করবেন না, যা শাস্তি দেবার আমায় দিন, তবু ওনাকে একটু পানি খেতে দিন আপনারা প্লিজ। গুন্ডাগুলো মীরার কোনো কথাই নিচ্ছে না, বসে বসে তাস খেলছে আর হট্ট হাসিতে মেতে আছে। মীরা অনেক মিনতি করে, কিন্তু সিনিকদার পোষা ছেলেগুলো শোনে না। মীরা সোহাগের মাথাটা কোল থেকে নামিয়ে আস্তে করে ছেলেগুলোর কাছে গিয়ে বলে, প্লিজ একটু পানি দিন না। ছেলেগুলো এক ধাক্কায় মীরাকে চুলে ফেলে দেয়। মীরা উঠে দাঁড়িয়ে সোহাগের দিকে তাকিয়ে দেখে সোহাগ ঘোংরানি টানছে। ছেলেগুলো সোহাগকে এমনভাবে মেরেছে যে সোহাগের উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। মীরা সোহাগকে দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখে চেয়ারের উপর একটা গান রাখা। মীরা গানটা হাতে নিয়ে ছেলেগুলোর সামনে ধরে রাখে। ছেলেগুলোকে ভয় পাইয়ে সেই সুযোগে সোহাগকে উঠিয়ে গোডাউনের বাইরে নিয়ে আসে। সিটকানিটা বাইরে থেকে লাগিয়ে দেয়। মায়েরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরলে মাহির সবাইকে চিনতে পারে। মায়াকে চোখের সামনে দেখে অনেক খুশি হয় মাহির। মায়াকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। মায়াও কাঁদে আর কথা দেয় কখনো ছেড়ে দেবে না, ভুল বুঝবে না, কষ্টও দিবে না। রেস্টুরেন্টে ছোট্ট মীরা খাওয়া শেষে মায়াকে খুঁজতে থাকে। আবির আর রুষা মীরাকে নিয়ে মির্জা প্যালেসে যায়। সেখানে গিয়ে খবর পায় সবাই হসপিটালে, তাই তারা দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ তাদের গাড়ির সামনে মীরা আর সোহাগ চলে আসে। আবির গাড়িতে ব্রেক করে থামিয়ে দেয়। নেমে এসে সরি বলে সামনে তাকিয়ে দেখে সোহাগ আর মীরা। এ কি আঙ্কেল আন্টি আপনারা? বাবা, আমাদের একটু হসপিটালে নিয়ে যাবে? ওনার অবস্থা খুব খারাপ, দ্রুত হসপিটালে না নিতে পারলে ওনাকে আর বাঁচানো যাবে না। কিন্তু আপনারা বেঁচে আছেন আর আঙ্কেলের এই অবস্থা। রুষা গাড়ি থেকে মীরা সোহাগের মুখটা দেখতে পারে না। আবিরের দেরি হচ্ছে দেখে নেমে এসে চোখের সামনে সোহাগ মীরাকে দেখে চমকে যায়। আরও বেশি আশ্চর্য হয় সোহাগকে রক্তাক্ত শরীরে মীরার কাঁধে ভর করে দাঁড়িয়ে দুলতে দেখে। রুষা গিয়ে সোহাগকে ধরে কান্না জুড়ে দেয়। এ কি মামা, মামি, তোমরা বেঁচে আছো? আমার মামার এই অবস্থা কে করলো? স্নিগ্ধা পোশাক গুন্ডারা করেছে বলেই মীরা কেঁদে দেয়। প্লিজ আবির, আমার মামাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ চলুন আন্টি, আমি হসপিটালে যাচ্ছিলাম। 2 দিন পর সোহাগ এখন সম্পূর্ণ সুস্থ। মীরা সবাইকে বলে সিনিকদা নেহার ষড়যন্ত্রের কথা। পুলিশ গোডাউনে গিয়ে সিনিকদার গুন্ডাদের থেকে ঠিকানা নিয়ে সিনিকদা ও নেহাকে আটক করে। মাহিরকে প্রথম ছোট্ট মীরা বাবা হিসেবে মেনে নিতে চায়নি, কিন্তু মায়ের কাছে মাহিরের প্রশংসা আর ভালোবাসার কথাগুলো শুনে এখন মেনে নিয়েছে। ছোট্ট মীরা আবিরকে কথা দিয়েছে আগের মতোই ভালোবাসবে আর বাবাই বলে ডাকবে যদি আবির রুষাকে বিয়ে করে। তাই আজই হসপিটাল থেকে ফেরার সময় কাজী অফিস থেকে রুষা আবিরের বিয়ে দিয়ে সবাই বের হলো। আর আমার এই সিরিয়াল এখানেই শেষ হলো।